Assalamu alaikum. I welcome you all to my another class on business calculus. I hope you all are well. In our today's class we are going to discuss regarding application of integration in business. As usual, the lecture mode or the medium of instruction in my video lecture will be in Bengali as it is targeted to the viewers whose native language is Bengali. চলুন শুরু করি। আমরা ইতিমধ্যেই ইন্টিগ্রেশনের উপরে 4টি ক্লাস করে ফেলেছি। এটা আমাদের পঞ্চম ক্লাস। আমরা আজকে কিছুটা বিজনেস অ্যাপ্লিকেশন দেখতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা মূলত মার্জিনাল কস্ট, টোটাল কস্ট এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা আগে বিজনেস ক্যালকুলাসের মূল দুটো জিনিস ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিজনেস অ্যাপ্লিকেশন নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ডেফিনিশনটা আর একটু দেখি। ডেরিভেটিভ আমরা যখন করেছিলাম তখন যে ডেফিনিশনটা আমরা দিয়েছিলাম যে টু এক্সপ্রেস দ্য রেট অফ চেঞ্জ ইন এনি ফাংশন উই হ্যাভ দ্য কনসেপ্ট অফ ডেরিভেটিভ হুইচ ইনভলভস infinitesimally small changes in the dependent variable with reference to a small change in independent variable such as marginal revenue, marginal cost, etc. অর্থাৎ আমরা যখন ডিফারেনশিয়াল ক্যালকুলাস করেছিলাম তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা দেখেছিলাম কিভাবে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এক ইউনিট পরিবর্তনের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কী পরিমাণ পরিবর্তন সাধন হচ্ছে। ওকে, আমরা তখন এক্স ইউনিটে এক ইউনিট, এক্স অক্ষে এক ইউনিট পরিবর্তনের ফলে উভয় অক্ষে কত ইউনিট পরিবর্তন হয় সেটা দেখেছিলাম। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করেছিলাম মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল প্রফিট, মার্জিনাল কস্ট এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমার যদি এক ইউনিট আমি যদি আমার প্রোডাকশন বাড়াই তাহলে আমার রেভিনিউ কী পরিমাণ বাড়ছে, এক ইউনিট আমি যদি প্রোডাকশন বাড়াই আমার কস্টিং কী পরিমাণ বাড়ছে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পরবর্তীতে আমরা যেটা করেছিলাম ইট অলসো হেল্পড আস ইন সলভিং প্রবলেমস রিগার্ডিং ইকোনমিক লট সাইজ, ম্যাক্সিমাম প্রফিট, মিনিমাম কস্ট এক্সেট্রা। এমনকি আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে অপটিমাইজেশনেরও বেশ কিছু বিজনেস প্রবলেম সলভ করেছিলাম। অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজেশন এবং মিনিমাইজেশন দুটোই আলোচনা করেছি। অ্যাজ ওয়েল এস ইকোনমিক লট সাইজ, আমরা ইকোনমিক লট সাইজ নিয়েও কথা বলেছি, অর্থাৎ যেই পরিমাণ পণ্য উৎপাদন করলে আমাদের ম্যাক্সিমাম রেভিনিউ নিশ্চিত হবে কিংবা মিনিমাম কস্ট নিশ্চিত হবে। এছাড়াও আমরা অপটিমাইজেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাইজেশন করেছি বলেছে। ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম প্রফিট, ম্যাক্সিমাম রেভিনিউ, ম্যাক্সিমাম প্রোডাকশন ওটা নিয়ে আলোচনা করেছিলাম। একইভাবে মিনিমাইজেশনের ক্ষেত্রে আমরা মিনিমাম কস্ট, মিনিমাম ওয়েস্টেজ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। সাথে আমরা ইকোনমিক লট সাইজ তো আলোচনা করেছি যে আমার যাতে করে আমার প্রফিট বা লস কোনোটাই হবে না। এই ধরনের জিনিসগুলো নিয়েও আমরা কিন্তু ইন ডিটেলসে আমাদের মিড টার্মে আমরা আলোচনা করেছিলাম। তো যাই হোক, আমরা আজকে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা দেখব। তো যেটা বলছিলাম ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যেখানে কাজ হলো প্রতি একক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে এটার ইফেক্টটা কীভাবে পড়ছে সেটা দেখানো, অর্থাৎ একটা স্লোপ দেখানো বা ঢাল দেখানো, ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্সকে রিপ্রেজেন্ট করা। সেখানে তার ঠিক বিপরীতটাই হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসের পুরোটা ব্যাপারটাই হলো আসলে আমাকে কী করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, আমাকে অ্যামালগামেট করতে হবে, অ্যাসেম্বলিং করতে হবে আসলে। তো যাই হোক, আমরা একটু ডেফিনিশনটা একটু দেখি। ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা যেটা করি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আমি প্রথম লেকচারে যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই রিপিট করছি। বললাম যে আমি বাসা থেকে আমি ইউনিভার্সিটিতে যাব, সেক্ষেত্রে আমি হয়তো বা কোনো একটা ভেহিকেল হায়ার করলাম, কিন্তু আমি কখনোই একই স্পিডে কিন্তু ইউনিভার্সিটি যেতে পারবো না, আমার ভেলোসিটিটা চেঞ্জ হবে। অর্থাৎ প্রতি রাস্তার মোড় অতিক্রম করতে গেলে দেখা যাবে আমার ভেলোসিটিটা হয়তো বা কখনো বেশি ছিল, কখনো কম ছিল। আমরা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে ডিস্টেন্স এবং গতিকে লিখি, এবং যদি গতি এবং দূরত্বকে লিখে দেই তাহলে কিন্তু আমি ভাগ করলে একটা ভ্যালোসিটি পাবো। কিন্তু এই ভ্যালোসিটি যখন আমরা দেখব তখন দেখব আমি কিছুটা রাস্তায় একটা গতিবেগ মেনটেন করলেও আর একটা রাস্তায় কিন্তু ডিফারেন্ট গতিবেগ আসছে। আমি সময় এবং দূরত্বের মধ্যে যদি রেশিওটা করি তখন কিন্তু আমি আমার গতিবেগটা পাবো, কিন্তু কখনোই কিন্তু গতিবেগটা একই থাকছে না। তো সেক্ষেত্রে আমি গড় গতিবেগ কীভাবে বের করতে পারি? আমার বাসা থেকে আমি আমার ইউনিভার্সিটি পর্যন্ত কোনো গড় গতিবেগ কি পাচ্ছি? সেক্ষেত্রে কিন্তু আমার জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে অথবা পারছি না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, প্রতিটা দূরত্বকে আমি ভাগ করে ফেলবো। অর্থাৎ প্রতিটা জাংশন যখন আমি ক্রস করব তখন কিন্তু আমাকে এগুলো নিতে হবে আলাদা 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 প্রতিটা দূরত্বের সাথে সময়ের কম্পেয়ার করে গড় ব্যাগটা নিয়ে তারপর ওগুলোকে যোগ করে কিন্তু আলটিমেটলি আমাকে গড় বেগ বের করতে হবে। অর্থাৎ আমি একবারে কিন্তু এটা করে ফেলতে পারবো না যে আমার গড় বেগ সবসময় এমন ছিল। ওকে, আমাকে ইন্ডিভিজুয়ালি প্রতিটাকে আলাদা করে নিয়ে ওটাকে অ্যামালগামেট কিংবা ইন্টিগ্রেট করে নিয়েই কিন্তু আমাকে হিসেবটা করতে হয়। তো যাই হোক, আমি বিজনেসের টার্মে যদি বলতে যাই তাহলে আমরা
যেটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে দেখেছি যে ইট হেল্পড আস ইন সলভিং দ্য প্রবলেমস অফ ইকোনমিক লট সাইজ, ম্যাক্সিমাম প্রফিট, মিনিমাম কস্ট অ্যাজ ওয়েল এস মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট। এগুলো যেখানে আমাদেরকে হেল্প করেছিল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস আমাদেরকে সাহায্য করবে কীভাবে আমরা মার্জিনাল কস্ট দেওয়া থাকলে ওখান থেকে টোটাল কস্টটা বের করে নিব, কিংবা মার্জিনাল রেভিনিউ থেকে কীভাবে আমরা টোটাল রেভিনিউ বের করে নিব। ওগুলাই হলো আজকে আমাদের আলোচনার বিষয়। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় আসেন, আমরা শুরু করি। To find the cost function when marginal cost is given, একটু দেখে আমরা, we know that if the total cost function say c is given, then the marginal cost function is first derivative of the total cost function. আমরা এর আগেও করেছিলাম, আমরা টোটাল কস্ট ফাংশন যখন দেওয়া থাকতো তখন তাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে আমরা মার্জিনাল কস্ট পেতাম। ওকে, মার্জিনাল কস্টটা ছিল তখন ddx অফ c। ওকে, ডিফারেন্সিয়েশন আমরা যখন করতাম ফার্স্ট ডেরিভেটিভ মানে ছিল টোটাল কস্টের ফার্স্ট ডেরিভেটিভ করলে আমরা মার্জিনাল কস্ট পেতাম। সো ইট ফলোস দেয়ারফোর দ্যাট দ্য টোটাল কস্ট ফাংশন ইজ দ্য ইন্টিগ্রাল অফ দ্য মার্জিনাল কস্ট ফাংশন। আমি যেটা একটু আগে বললাম, ইট ফলোস দেয়ারফোর দ্য টোটাল কস্ট ফাংশন ইজ দ্য ইন্টিগ্রাল অফ দ্য মার্জিনাল কস্ট ফাংশন। অর্থাৎ টোটাল কস্টকে যেখানে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করলে টোটাল কস্টের থেকে আমরা মার্জিনাল কস্ট পেয়ে যাব, একইভাবে মার্জিনাল কস্টগুলোকে আমরা যদি ইন্টিগ্রেট করি তখন আমরা কিন্তু পুনরায় আবার আমাদের টোটাল কস্টটা পেয়ে যাব। সেটাই আমরা এখানে আলোচনা করব। If C represents the total cost of producing an output X, then the marginal cost is given by MC equals to DC divided by DX. এটাকে আমরা সহজে বলে ddx of C. So C equals to integration of MC dx plus K. Okay, MC dx plus K. If C represents, I repeat, if C represents the total cost of producing an output X, অর্থাৎ C দিয়ে যদি আমি X সংখ্যক পণ্য উৎপাদনের টোটাল কস্টকে রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে মার্জিনাল কস্টকে আমি বের করতে পারবো ddx অফ C দিয়ে। ওকে, মার্জিনাল কস্ট হবে ddx অফ C। সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে কনভার্ট করে টোটাল কস্ট আবার আনতে যাই, তখন আমাকে যেটা করতে হবে মার্জিনাল কস্টকে ইন্টিগ্রেট করতে হবে, অর্থাৎ রিভার্স আসতে হবে। ইন্টিগ্রেশন অফ মার্জিনাল কস্ট প্লাস কে, এই কেটা হলো এখানে আমার কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আমরা এটা একটু পরে আসছি, আমরা এটা নিয়ে আলোচনা আগেও করেছি। যাই হোক, আমরা যেটা করব, অর্থাৎ আমরা টোটাল কস্টকে ডিফারেন্সিয়েট করলে যেখানে মার্জিনাল কস্ট পাবো, মার্জিনাল কস্টকে কীভাবে ইন্টিগ্রেট করলে আমরা টোটাল কস্ট পাবো। ওকে, আমরা ওই জিনিসটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম যে কে ব্যাপারটা কী ছিল, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। কে ক্যান বি ভ্যালুয়েটেড ইফ দ্য ফিক্সড কস্ট ইজ গিভেন, অর্থাৎ যদি ফিক্সড কস্ট দেওয়া থাকে সেক্ষেত্রে আমি কিন্তু কেটা বের করতে পারবো। ওকে, আমরা এর আগেও কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম যে যেমন দেখুন, আমরা যখন ডিফারেন্সিয়েট করি তখন কিন্তু কোনো একটা কনস্ট্যান্ট ফিগার আমাদের, যদি আমাদের বীজগণিত রাশির মধ্যে যদি কোনো একটা কনস্ট্যান্ট ফিগার থাকে তখন কিন্তু আমরা সেটাকে ইন্টিগ্রেট করলে একটা জিরো চলে আসতো, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1, ইন্টিগ্রেশন অফ 2, ডিফারেন্সিয়েশন অফ 1, ডিফারেন্সিয়েশন অফ 2, ইন টার্মস অফ উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে 1, 2, 3, 4 এই ধরনের কোনো কনস্ট্যান্ট ফিগারকে আমরা ডিফারেন্সিয়েট করলে কী পেতাম, জিরো পেতাম। কিন্তু আলটিমেটলি কোনো একটা ডিফারেন্সিয়েশনের রেজাল্টকে যদি আমরা পুনরায় ইন্টিগ্রেট করতে যাই, পরবর্তীতে কিন্তু আমি আর যে জিরোটা করে ফেলছি সেটাই কিন্তু আমি পুনরায় ইন্টিগ্রেট করতে পারতাম না। ওই জন্য আমাকে একটা আরবিট্রারিলি একটা কনস্ট্যান্ট ধরতে হতো, ভেরিয়েবল একটা ধরতে হতো, সেটাকে আমরা কে দিয়ে আইডেন্টিফাই করেছিলাম। যাই হোক, এই বিষয়ে আমরা লেকচার 1 এবং লেকচার 2-তে যথেষ্ট আলোচনা করেছি কে নিয়ে। আশা করি আমরা সেখান থেকে সেটা আবার পুনরায় প্রয়োজন হলে দেখে নিব। আসুন, in economics, variable costs and fixed costs are the two main costs a company has when producing goods and services. A variable cost varies with the amount produced, while a fixed cost remains the same no matter how much output a company produces. এই কথাটা আমাদেরকে এই জন্যই আসতে হচ্ছে, বা এই কথাটাই আমাকে এই জন্যই আসতে হচ্ছে কারণ আমাকে দেখছি আমরা যে ক্যাটা ইভ্যালুয়েট করার জন্য আমাকে অবশ্যই ফিক্সড কস্ট দেয়া থাকতে হবে, ফিক্সড কস্ট দেয়া থাকতে হবে। দি কস্ট হোয়েন এক্স ইজ জিরো, এটা হয়তো আমাদের কিছুটা কনফিউশন লাগতে পারে যদি আমাদের ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট সম্পর্কে ধারণা না থাকে, সেক্ষেত্রে আমাদের একটা কনফিউশন হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আমি আগে একটু এই জন্য ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টটা দেখে নিই। ফিক্সড কস্টটা হচ্ছে আমরা যখন কোনো একটা ফ্যাক্টরি সেট আপ করবো বা কোনো একটা ব্যবসা শুরু করব, যখন কিনা আমি কোনো রকমের কোনো ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশানে যাইনি, তখন আমাকে সেট আপের জন্য আমাকে এই যে কস্টটা বিয়ার করতে হয়, অর্থাৎ একটা বিল্ডিং আমি সেট করলাম, মেশিনারিজ ইনস্টল করলাম, এগুলো সবগুলোই হবে ফিক্সড কস্ট। দেখুন, কোনো রকমের কোনো পণ্য উৎপাদন করার আগেই আমাকে যে কস্টটা ইনিশিয়েট করতে হয়, আমাকে যে কস্টটা নিতে হয়, হাতে নিতে হয় বা ইউজ করতে হয়, সেটাকে আমরা বলছি ফিক্সড কস্ট। উইদাউট
প্রডিউসিং এ সিঙ্গেল ইউনিট অফ আউটপুট। কিন্তু যখনই আমি কোনো প্রোডাকশানে যাব তখন কিন্তু আমার পার ইউনিট একটা অপারেটিং কস্ট চলে আসবে, সেটাকে আমরা বলছি ভ্যারিয়েবল কস্ট। এখন যখন এই কে এর মানের ব্যাপারটা আসবে, যখন আমাদেরকে প্রশ্নের মধ্যে ফিক্সড কস্ট জিনিসটা দেয়া থাকবে, তখনই কিন্তু আমরা শুধু এটা পারবো। আচ্ছা, ফিক্সড কস্ট যখন আসে তখন এক্স এর মান আমরা বলছি ফিক্সড কস্ট ক্যান বি ইভ্যালুয়েটেড হোয়েন এক্স ইজ 0। এখানে বলছে কি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন কে ক্যান বি ইভ্যালুয়েটেড ইফ দ্য ফিক্সড কস্ট ইজ গিভেন। ফিক্সড কস্ট দেওয়া থাকলে আমরা তখন এই কে এর মানটা বের করতে পারবো। হ্যাঁ, দ্য কস্ট হোয়েন এক্স ইজ 0, এখানে এক্স ইজ 0 বলতে বোঝানো হচ্ছে আসলে এই যে বললাম while a fixed cost remains the same no matter how much output a company produces। অর্থাৎ আমি যখন কোনো রকমের কোনো ভ্যারিয়েবল কস্ট থাকবে না তখনও কিন্তু আমার কি থাকবে, ফিক্সড কস্টটা থাকবে। অর্থাৎ আমি কোনো পণ্য উৎপাদন করি না, এক্সের মান 0, তখনও কিন্তু আমার ফিক্সড কস্ট থাকবে। কিন্তু যেই আমি কোনো একটা পণ্য তৈরি করার শুরু করলাম তখন কিন্তু আমার ওই ফিক্সড কস্টের সাথে ভ্যারিয়েবল কস্ট অ্যাড হয়ে আলটিমেটলি আমি টোটাল কস্ট পাবো। সো আমি কে এর মানটা যখন তখন বের করতে পারবো যখন ফিক্সড কস্টটা আমার দেওয়া থাকবে। আর ফিক্সড কস্ট কোনটা, যখন এক্স 0 থাকে তখনও যে কস্টটা রিমেইন করে সেটাকে আমরা বলছি ফিক্সড কস্ট। ওকে, কারণ এক্স এর মান যখন মোর দ্যান 1 মোর দ্যান 0 হয়ে যায় তখন কিন্তু শুধুমাত্র ফিক্সড কস্টটা থাকে না, তখন ভেরিয়েবল কস্টটাও অ্যাড হয়ে যায়। আসুন আমরা আরেকটা জিনিস দেখে নিই, অ্যাভারেজ কস্টটা কি। অ্যাভারেজ কস্টটা হলো সি ডিভাইড বাই এক্স। দ্যাট মিনস আমরা যখন টোটাল কস্টকে দেখছি সি, টোটাল কস্ট আমরা যখন দেখছি সি এবং এক্স সংখ্যক আউটপুটের জন্য আমার কস্ট হচ্ছে সি, সেক্ষেত্রে অ্যাভারেজ কস্ট হবে টোটাল কস্ট ডিভাইড বাই টোটাল নাম্বার অফ আউটপুট। আই রিপিট, অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটপুট প্রডিউসড। আসুন আমরা একটা ইলাস্ট্রেশন দেখি। দেখুন একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। The marginal cost function of a product is given by dDQ of C equals to 100 minus 10Q plus 0.1 Q square, where Q is the output। অর্থাৎ Q সংখ্যক পণ্য উৎপাদনের জন্য একটা মার্জিনাল কস্ট ফাংশন আমার দেয়া আছে। অর্থাৎ প্রতি একক কিউ পণ্য উৎপাদন করতে গেলে, অর্থাৎ প্রতি একক কিউ পরিমাণ পণ্য উৎপাদন করতে গেলে আমি টোটাল হয় কিউ ইজ দ্য আউটপুট, কিউ সংখ্যক। এখন প্রতি অতিরিক্ত এককের জন্য আমার খরচটা হবে এটা, প্রতি অতিরিক্ত একক পণ্য উৎপাদনের জন্য আমার খরচটা হবে এটা, এটাকে আমার দেওয়া আছে মার্জিনাল কস্ট। ওকে, এমসি যেটাকে আমরা বলছি। এখন বলছে আমাকে অবটেইন দ্য টোটাল অ্যান্ড অ্যাভারেজ কস্ট ফাংশন অফ দ্য ফার্ম আন্ডার দ্য অ্যাজাম্পশন দ্যাট ফিক্সড কস্ট ইজ রুপিস অর টাকা। আমরা লিখতে পারি, এখানে টাকাও লিখতে পারি, সমস্যা নেই। Okay, obtain the total and average cost function of the firm under the assumption that the fixed cost is টাকা 500। অর্থাৎ যদি ফিক্সড কস্ট টাকা 500 হয়ে থাকে সেক্ষেত্রে আমার টোটাল কস্ট এবং এভারেজ কস্ট বের করে দেখাতে হবে। তো যাই হোক, আমরা একটু আগে আলোচনা করলাম যে টোটাল কস্টকে ডেরিভেটিভ করলে মার্জিনাল কস্ট পাওয়া যায়, একইভাবে মার্জিনাল কস্টকে ইন্টিগ্রেট করলে আমরা টোটাল কস্ট পেয়ে যাব। আসুন আমরা দেখে নিই। মার্জিনাল কস্ট ইকুয়াল টু দেওয়া আছে dc by dq অথবা dq of ddq of c 100 minus 10q plus 0.1 q square। আসুন আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেট করে নেই। দেখছি ইন্টিগ্রেট আমরা যদি করে নেই, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, আমরা যখন মার্জিনাল কস্টকে যখন ইন্টিগ্রেট করবো তখন টোটাল কস্ট পাবো। আপাতত এটা দেখছি ইন্টিগ্রেট অফ 100 minus 10q plus 0.1 q square dq। ওকে, ইন্টিগ্রেশন অফ 100 minus 10q plus 0.1 q square dq। 100 আলাদা করে নিলাম, আমরা 100কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি জানবো, আমরা 100 কিউব। ওকে, আমরা দেখছিলাম মার্জিনাল কস্ট ছিল dc by dq equals to 100 minus 10q plus 0.1 q square। আমরা এখন ইন্টিগ্রেশন করছি, মার্জিনাল কস্ট ইন্টিগ্রেট করলে আমরা পাবো টোটাল কস্ট, অথবা এটি টিসিও লেখা যায়, সিও লেখা যায়। আমরা সি দিয়ে যেহেতু টোটাল কস্ট দিচ্ছি বুঝাচ্ছি তাই আমরা সি লিখলাম। আসুন আমরা ইন্টিগ্রেট করি 100 minus 10q plus 0.1 q স্কোয়ারকে আমরা পুরোটাকেই কিউ এর সাপেক্ষে কিউ এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি। তাহলে দেখুই 100কে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি 100 কিউ। আমরা জানি সূত্রটা অনেকবার করেছি, আমরা আমাদের আগের লেকচারগুলো তো দেখেছিলাম। ইন্টিগ্রেশন অফ 1
ডি এক্স ইকুয়ালস টু ছিল এক্স, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1 ডি কিউ ইকুয়ালস টু আসে কিউ। তাহলে 100কে আমরা যদি বাইরে রাখি সেক্ষেত্রে 1কে ইন্টিগ্রেট করলে পাবো আমরা কিউ। আসুন tan কিউর ক্ষেত্রে tanকে আমরা আলাদা রাখবো, কিউকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কিউ এর পাওয়ার হবে কিউ টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। ওকে, আবার 0.1 রেখে দিলাম। কিউ স্কোয়ারকে যদি আমি ইন্টিগ্রেট করি হবে কিউ টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1। আমরা যেহেতু এই বেসিক ফর্মুলাগুলো নিয়ে অলরেডি আমরা 4টি ক্লাস নিয়েছি এবং ওখানে ডিটেইলস আলোচনা করেছিলাম, বারবার ফর্মুলাগুলোকে আমরা ভেঙে ভেঙে বুঝেছি এবং প্রতিটা ভেঙে ভেঙে করে দেখেছি, তাই আপাতত আমাদের কার এখানে ভেঙে ভেঙে লেখার প্রয়োজন হবে না। আমরা এখানে কিন্তু বিজনেস প্রবলেমটা সলভ করতে পারলে হবে। এরপরও যদি আমাদের কারো কনফিউশন থেকে থাকে আমরা পূর্বের লেকচারগুলো আর একটু দেখে নিব। আসুন আমরা যে ইকুয়েশনটা পেয়েছি সেটা নিয়ে কাজ করি। দেখুন আমি এখন টোটাল কস্ট ফাংশন পেয়ে গেলাম, সি ইকুয়ালস টু 100 কিউব মাইনাস 10 কিউ স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস 0.1 কিউ কিউব ডিভাইড বাই 3 প্লাস কে। এই প্লাস কেটা আমরা আরবিট্রারি থেকে লিখেছি, আমরা যেটা ছিল কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন কে, এটাকে কনস্ট্যান্ট অফ আরবিট্রারি কনস্ট্যান্ট বলে, দ্য কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন কে। ওকে, সেই এই কেটা লিখে দিলাম আমি অতিরিক্তটা। এখন আসুন আমাকে দেয়া ছিল ফিক্সড কস্ট ইজ 500, fixed cost is now the fixed cost is 500 when q equals to 0 c equals to 500। এটা মানে কি বোঝাচ্ছে আমি একটু আগে আলোচনা করলাম যে ফিক্সড কস্টটা তখনও থাকে যখন আমার কোনো রকমের কোনো ভেরিয়েবল কস্ট থাকে না। সো কখন আমাদের কোনো ভেরিয়েবল কস্ট অ্যাকচুয়ালি থাকে না, যখন আমি কোনো পরিমাণ কোনো পণ্য উৎপাদন করিনি এখনও পর্যন্ত, আমি এখনও কোনো রকমের ফ্যাক্টরি সেট আপ মানে স্টার্ট দেয়নি, অপারেশনে যায়নি, তখন কিন্তু আমাদের শুধুমাত্র ফিক্সড কস্ট থাকবে, ভেরিয়েবল কস্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, যখন আমার পণ্য উৎপাদন হয়নি, জিরো পণ্য উৎপাদন করেছি, তখন কিন্তু আমার ফিক্সড কস্টটা তখন থাকবে। সো ওয়েন কিউ ইকুয়ালস টু 0, অর্থাৎ যখন আমি কোনো পণ্য উৎপাদন করি নাই তখনও পর্যন্ত যে কস্টটা থাকবে সেটাকে আমরা বলছি ফিক্সড কস্ট। তাহলে যখন কিউ ইকুয়ালস টু 0 তখন আমি টোটাল কস্ট লিখতে পারি 500, কারণ তখন ফিক্সড কস্টটাই অ্যাকচুয়ালি কি টোটাল কস্ট হবে। এই জন্য আমি যেহেতু ফিক্সড কস্ট দেওয়া আছে এবং ফিক্সড কস্টটা তখনই আমরা নিতে পারবো, অলওয়েজ থাকবে যখন কিনা অপারেশন করব, অপারেশনের পূর্বে, অর্থাৎ আমি যখন কোনো প্রোডাকশনে যাব কিংবা প্রোডাকশনে যাওয়ার পূর্বে এবং যাওয়ার পরে ফিক্সড কস্ট অলওয়েজ থাকবে, বাট ভেরিয়েবল কস্ট অপারেশনে যাওয়ার পরে থাকবে, ফ্যাক্টরি সেট আপের ফ্যাক্টরিতে আমরা যখন রান করব, প্রোডাকশনে যাব তখন থাকবে, এর আগে থাকবে না। সো আলটিমেটলি আমার যখন কোনো পণ্য উৎপাদন করি নাই, এর মানে যাই যে কস্টটাই আমার বিয়ার হয়েছে সেই কস্টটা শুধুমাত্রই ফিক্সড কস্ট। তাহলে কিউ ইকুয়ালস টু 0 হলে সি ইকুয়ালস টু 500। তাহলে আমরা সি এর ক্ষেত্রে সি ইকুয়ালস টু 500 বসিয়ে দেখি। সি ইকুয়ালস টু যখন আমি 500 বসাচ্ছি তখন আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কিউ এর মান 0, তো কিউ এর মান আমরা 0 বসালে এখানে আমরা পাচ্ছি ওকে 100 ইনটু 0 ইকুয়ালস টু 0, 10 ইন্টু 0 স্কোয়ার ডিভাইড বাই 2, তার মানে সেটাও 0, আবার 0.1 ইন্টু 0 কিউব ডিভাইড বাই 3 প্লাস কে, এটাও 0। তাহলে তখন আমাদের সি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কে। তা আলটিমেটলি আমার সি যখন 500 হচ্ছে, কে এর মানও হচ্ছে তখন 500। আমরা আরেকটু দেখে নেই, এখানে আমরা কি করলাম, প্রথমে এই ইকুয়েশনটাতে আমরা কিউ এর মান বসালাম, আমরা দেখেছি যখন আমার কিউটা 0 থাকবে তখনই আমার শুধুমাত্র ফিক্সড কস্টটা টোটাল কস্ট হবে, অর্থাৎ সিটাই হয়ে যাবে 500। তাহলে আমরা প্রথমে কিউ এর মানটা 0 করে দেখে নিই। কিউ এর মানটা যখন আমি 0 বসাচ্ছি তখন 100 কিউ থেকে পাচ্ছি 100 ইন্টু 0 ইকুয়ালস টু 0, 10 ইন্টু কিউ স্কোয়ার বাই 2 থেকেও পাচ্ছি 0, 0.1 ইন্টু কিউ কিউব ডিভাইড বাই 3 থেকেও পাচ্ছি 0 প্লাস কে, দ্যাট মিন্স সি ইকুয়ালস টু কে। সি ইকুয়ালস টু কে। সো ইফ সি ইজ 500 দেন কে উইল অলসো বি 500। ওকে, কে এর মানটাও হবে 500। তাহলে আমরা এখন এই কে এর 500 মানটুকু আমার টোটাল কস্ট ফাংশানে বসিয়ে দিতে পারি। টোটাল কস্ট ফাংশনটা তাহলে আমি পেয়ে যাচ্ছে সি ইকুয়ালস টু 100 কিউ মাইনাস 5 কিউ স্কোয়ার, দ্যাট মিন্স 2 দিয়ে আমরা যদি 10কে ডিভাইড করি পাবো 5 কিউ স্কোয়ার প্লাস 0.1কে 3 দিয়ে আমরা যদি এই দুটার মধ্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 30 এবং কিউ কিউব হবে এটা, কিউ কিউব প্লাস 500। ওকে, এটা হবে কিউ কিউব প্লাস 500। এবার অ্যাভারেজ কস্টটাও হবে কি, অ্যাভারেজ কস্টটা কীভাবে বের করবো, আমরা অ্যাভারেজ কস্টের ফর্মুলাটা দেখেছি, টোটাল কস্ট ডিভাইড বাই টোটাল প্রোডাকশন বা টোটাল আউটপুট। তাহলে দেখি আমরা ভাগ করলে
এই টোটাল কস্টকে আমি যদি কিউ দিয়ে ডিভাইড করি, সি ডিভাইড বাই কিউ, 100 কিউকে কিউ দিয়ে ডিভাইড করলে 100, 5 কিউ স্কোয়ারকে কিউ দিয়ে ডিভাইড করলে 5 কিউ, কিউ কিউব ডিভাইড বাই 30কে আমরা যদি কিউ দিয়ে ডিভাইড করি বাই কিউ স্কোয়ার ডিভাইড বাই 30, এবং 500কে যদি আমরা কিউ দিয়ে ডিভাইড করি তাহলে পাচ্ছি 500 ডিভাইড বাই কিউ। সো দিস ইজ মাই আওয়ার আলটিমেট আনসার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 100 মাইনাস 10 কিউ প্লাস 0.1 কিউ স্কোয়ারকে আমরা যদি ইন্টিগ্রেট করি সেই ক্ষেত্রে আমরা টোটাল কস্ট পাবো, এবং টোটাল কস্টকে যদি আমরা ডিভাইডেড করি টোটাল নাম্বার অফ আউটপুট দিয়ে তাহলে আমরা অ্যাভারেজ কস্ট পাবো। ওকে, আমরা আরও এই ধরনের আরও কিছু প্রবলেম সলভ করলে আশা করি আমাদের জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে বা আমরা সহজে বুঝতে পারব। আসুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। একই রকম এখানে কি বলছেন, the marginal cost function of manufacturing X shoes is 6 plus 10x minus 6x square। অর্থাৎ এখানে বলছে কোন একটা পণ্য x জুতা তৈরি করার জন্য 6 plus 10x minus 6x square আমার হলো মার্জিনাল কস্ট ফাংশন। আবার টোটাল কস্ট ওরা বলছে এক জোড়া জুতা তৈরি করার জন্য 12 টাকা খরচ হয়। যে কোনো, এটা স্যান্ডেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সিম্পল হতে পারে স্যান্ডেল, ছোটো বাচ্চাদেরও স্যান্ডেল হতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, টাকার সংখ্যা দেখে কনফিউজড হওয়ার কিছু নেই। যাই হোক, বলছে এ পেয়ার অফ শুজ টাকা 12, ফাইন্ড দ্য টোটাল অ্যান্ড অ্যাভারেজ কস্ট অফ ফাংশন। আমাকে টোটাল কস্ট এবং অ্যাভারেজ কস্ট আগের ম্যাথের মতোই বের করে নিতে হবে। ওকে, তাহলে আমরা দেখে নেই। আমাকে বলেছে কিন্তু একটি জুতো। দেখুন, এই যে মার্জিনাল কস্ট ফাংশন অফ এ ম্যানুফ্যাকচারিং এক্স শুজ ইজ, এখানে কিন্তু এক জোড়া জুতা বলেনি। ওকে, একটি জুতো বলেছে, মার্জিনাল কস্ট হলো 6 plus 10x minus 6x স্কোয়ার। কিন্তু আবার ঠিক পরবর্তী লাইনে বলছে টোটাল কস্ট অফ প্রডিউসিং এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতো, অর্থাৎ দুটো জুতো তৈরি করতে গিয়ে আমার ফিক্সড কস্ট লাগছে, আমার টোটাল কস্ট হচ্ছে 12 টাকা। ওকে, ফাইন্ড দি টোটাল অ্যান্ড অ্যাভারেজ কস্ট অফ দি ফাংশন। আসুন আমরা একইভাবে মার্জিনাল কস্ট ফাংশনটা থেকে টোটাল কস্ট ফাংশনটা বের করে নেই। মার্জিনাল কস্ট ফাংশন এক্স সংখ্যক পণ্যের জন্য, এক্স সংখ্যক জুতোর জন্য দেওয়া আছে 6 plus 10x minus 6x স্কোয়ার। এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। মার্জিনাল কস্ট ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি সি বা টোটাল কস্ট, তারপর ডিডিএক্স অফ সি দেওয়া ছিল। এটাকে আমরা এখন ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশন অফ 6 plus 10x minus 6x স্কোয়ার ডিএক্স। ওকে, 6কে আমরা ইন্টিগ্রেট করলে পাবো 6x। অ্যাজ ইউজুয়াল আমরা জানি 1কে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেশন অফ 1x ইকুয়ালস টু x, অতএব 6কে ইন্টিগ্রেট করলে 6x। 10xকে করলে 10টা কনস্ট্যান্ট ফিগার বাইরে বসলো, xকে ইন্টিগ্রেট করলে আমরা পাই x স্কোয়ার ডিভাইড বাই 2। আবার -6 বাইরে রাখলাম, x স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে পাবো x কিউব ডিভাইডেড বাই 3, অর্থাৎ x টু দি পাওয়ার 1 plus 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2 plus 1 ডিভাইডেড বাই 2 plus 1, দ্যাট মিনস x কিউব ডিভাইডেড বাই 3 প্লাস k, আমরা যেটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বলছি। ওকে, তাহলে আমরা এখন এখানে পেয়ে গেলাম আমরা আমাদের টোটাল কস্ট ফাংশনটা। এখন আমরা দেখি, নাও c ইকুয়ালস টু 12 when x ইকুয়ালস টু 2, অর্থাৎ c হলো টোটাল কস্ট। টোটাল কস্ট 12 টাকা হবে যখন আমার পণ্য উৎপাদন কিংবা আমার শু দুটো হয়, অর্থাৎ x এর মান পেয়ার অফ শুজ, দ্যাট মিনস x ইকুয়ালস টু এ পেয়ার অফ শুজ। এইটাকে আমরা সহজেই বুঝাতে পারি। আমরা বোঝার জন্য জিনিসটাকে এখানেও রেফার করে রাখি। ওকে, তাহলে আমাদের যারা ভিউয়ার আছেন তারা সহজে বুঝে নিতে পারবেন, যেখানে আসলে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। ওকে, দেখুন, অর্থাৎ আমি যদি দুটো জুতো তৈরি করি তখন আমার কস্টটা হবে, টোটাল কস্টটা হবে 12 টাকা। তাহলে আসুন আমরা x এর মান 2, এটা আমাদের টোটাল কস্ট ফাংশনে বসিয়ে নেই। x এর মান যদি আমি 2 বসাই তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 6x। ওকে, x এর মান 2 বসালাম, 10 ইন্টু 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 6 ইন্টু 2 কিউব ডিভাইড বাই 3 প্লাস k। c এর মান আছে 12। কারণ যখন x এর মান 2 হবে তখন কিন্তু c এর মান হবে 12। তাহলে x ইকুয়ালস টু 2 হলে c ইকুয়ালস টু হবে 12। তাহলে আমরা c পরিবর্তে 12 লিখলাম, x এর পরিবর্তে 2 লিখলাম। তাহলে ইকুয়েশনটা কি পাচ্ছি, 6 2s are 12, 10 into 2 2s are 4, 2 to the power square, আমরা 2 স্কোয়ার করলে 4 divided by 2 is 2, 20 minus 2 cube divided by 3, তাহলে এটা আমরা হচ্ছে 16, 16, 12কে আমরা এখানে যদি নিয়ে আসি তাহলে 12 minus 12, আমরা এটাকে টোটাল ক্যালকুলেট করলে আমরা k এর মানটা পাচ্ছি অ্যাকচুয়ালি -4। ওকে, 6 দুগুণে 12, এখানে আমার 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 20, 12 যোগ 20 32, আবার কিউবকে কিউব 8 গুণ 2 16, তাহলে 32 থেকে 16 গেলে আমাদের আর থাকে 16,
16টাকে আমি যদি ওই পাশে নিয়েছি, 16 থেকে 12 বিয়োগ করলে -16 + 12 = -4। তাহলে আলটিমেটলি আমি কে এর মান পাচ্ছি -4। আলটিমেটলি আমি কে এর মান পাচ্ছি -4। অর্থাৎ আমার আরবিটারি যে কনস্ট্যান্টটা ছিল, আমার যে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন ছিল কে এর মান ছিল -4। তাহলে কে এর এই মানটাকে আমরা আবার ওকে কে এর মানটা আমাদের টোটাল কস্ট ফাংশনে বসিয়ে দেই। কে = -4 আমরা যখন টোটাল কস্ট ফাংশনে বসাচ্ছি তখন আমি কি পাচ্ছি 6x, 2 দিয়ে 10 কে ডিভাইড করলে 5x² লিখলাম, 3 দিয়ে 6 কে ডিভাইড করলে আমরা পাচ্ছি 2x³ কে এর জায়গায় আমরা পাচ্ছি -4। সো আমার আলটিমেটলি টোটাল কস্ট ফাংশনটা হয়ে যাচ্ছে 6x + 5x² - 2x³ - 4। এখন আমরা আগের মতো আবার এভারেজ কস্ট ফাংশনটাও বের করে নিই। এভারেজ কস্টটা আমরা কীভাবে বের করেছিলাম? টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটপুট। তাহলে আমার টোটাল কস্ট যদি হয় 6x + 5x² - 2x³ - 4, এই পুরো কস্টটাকে আমরা কি করব? আমরা এই টোটাল কস্টটাকে আমরা x দিয়ে ডিভাইড করব। ওকে, তাহলে 6x ডিভাইড বাই x = 6, 5x² ডিভাইড বাই x = 5x, 2x³ ডিভাইড বাই x = 2x², -4 ডিভাইড বাই x = -4/x। আমরা অঙ্কটাকে সংক্ষিপ্ত করে করেছি। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা ভেঙে প্রতিটা স্টেপ আরও ভেঙে প্রতিটা ক্যালকুলেশনকে আরও ভেঙে আপনারা ছোটো করে করতে পারেন যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে। আশা করি আমরা ম্যাথসটা বুঝতে পেরেছি। এটাই হলো আমাদের আনসার। টোটাল কস্ট ফাংশন হলো 6x + 5x² - 2x³ - 4, আর অ্যাভারেজ কস্ট হলো c ডিভাইড বাই x = 6 + 5x - 2x² - 4x, 4 ডিভাইড বাই x। দ্যাট ইজ আওয়ার আনসার। ওকে, আসুন আমরা আমাদের পরের প্রবলেমটা দেখে নিই। দেখি, the marginal cost function of a firm is given by MC = 3000 e to the power 0.3x plus 50 when x is quantity produced. If fixed cost is rupees 80,000, then find the total cost function of the firm. বলছে কোন একটা ফার্মের মার্জিনাল কস্ট দেওয়া আছে MC = 3000 into e to the power 0.3x plus 50, যেখানে কিনা x সংখ্যক আমরা পণ্য উৎপাদন করব। ইফ ফিক্সড কস্ট ইজ রুপিস 80,000, যদি ফিক্সড কস্ট 80,000 হয় তাহলে টোটাল কস্ট কত হবে? আসুন আমরা টোটাল কস্টের ফর্মুলা আগেই জেনে নিয়েছি। টোটাল কস্ট যদি বের করতে হয় সেক্ষেত্রে মার্জিনাল কস্টকে আমরা ইন্টিগ্রেশন করব। আসুন মার্জিনাল কস্টকে আমি যদি ইন্টিগ্রেট করি, টোটাল কস্ট ইকুয়ালস টু মার্জিনাল কস্টের ইন্টিগ্রেশন প্লাস কে। টোটাল কস্ট ইকুয়ালস টু মার্জিনাল কস্টের ইন্টিগ্রেশন যেটা করব সেটা প্লাস কে। আসুন মার্জিনাল কস্ট যেটা দেওয়া ছিল 3000 e to the power 0.3x plus 50। আচ্ছা আসুন এখন আমরা e to the power এই 0.3x এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করেছি। বিশেষ করে আমরা যখন আমাদের লেকচার 3তে এবং লেকচার 4-এর মধ্যে আমরা কিন্তু ইন্টিগ্রেশন কিছু স্পেসিফিক এবং কমপ্লেক্স ইন্টিগ্রেশন নিয়েও কাজ করেছি। সেটা ছিল ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, এবং যখন আমার লগ অ্যাপসিলন বা এই ধরনের জিনিসগুলোকে যখন আমরা স্পেসিফিক বা স্পেশাল ইন্টিগ্রেশন করেছি তখন কিন্তু দেখেছি ই টু দি পাওয়ার এক্স থাকলে আমরা ওগুলোকে ইন্টিগ্রেট কীভাবে করব, লগ এক্স থাকলে কীভাবে ইন্টিগ্রেট করব সেগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি। আমরা এরপরও আমাদের লেকচার 4 থেকে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের একটা ফর্মুলা থেকে আমরা একটু সাহায্য নেই। খেয়াল করে দেখিন, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ইএক্স হয়, কিন্তু এটা তো একটা ফাংশন অফ এ ফাংশন হয়ে গেল। ই টু দি পাওয়ার এক্স তো নাই, এখানে আছে ই টু দি পাওয়ার 0.3x। আমরা একটু জেনে নেই, এখানে কিন্তু অনেক রকম হতে পারে। এমন হতে পারে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার -x, ওকে, ই টু দি পাওয়ার x², অনেক কিছু এরকম হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটা আলাদা করে ইন্টিগ্রেশন করে নিতে হবে। প্রয়োজন হলে আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের ফর্মুলাটা সাহায্যও নিতে পারি। আসুন আমরা সেটাই করি। প্রথমে আমরা ই টু দি পাওয়ার এই 0.3x এটাকে আলাদা করে ইন্টিগ্রেশনটা করে নিই। আমরা সাজিয়ে নেই, 3000 কনস্ট্যান্ট ফিগার বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 0.3x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 50 dx। ওকে, সো আমরা দেখছি ইন্টিগ্রেশন অফ 50 dx মানে 50x পেয়ে যাব প্লাস কে। ইন্টিগ্রেশন শেষ হলে আমরা একটা কে বসাবো। কিন্তু এই যে 3000 ইন্টু ই টু দি পাওয়ার 0.3x ডিভাইড বাই 0.3, এই অতিরিক্ত এই 0.3টা কোত্থেকে আসলো সেটা বোঝার জন্য আসলে আমাকে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের সাহায্যটা নিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আসুন আমরা দেখে নিই। দেখুন
প্রথমে আমাকে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 0.3x এটা লিখে ফেললাম, ইন্টিগ্রেশন অফ 0.3x dx ইকুয়ালস টু, হ্যাঁ পয়েন্ট আউট করলাম, দেখুন integration of e to the power 0.3x dx equals to what? Let e to the power 0.3x equals to t, আমরা যেটা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন দেখেছিলাম সেখানে আমরা এগুলো অনেকবার করেছি। e to the power 0.3x equals to t, তাহলে আমরা যদি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করি ddx of e to the power 0.3x equals to ddx of t, so ddx of t equals to আসছে আমার ওকে ddx of t equals to আসছে dt by dx, অর্থাৎ ddx of y equals to dy by dx আসে সেখান থেকেই। আবার ddx of e to the power 0.3x, e to the power 0.3x আমরা জানি যখন এই ধরনের ফাংশন অফ ফাংশন থাকে তখন ডিফারেন্সিয়েট করার জন্য আমরা একবার ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, আবার এটার পাওয়ারের সাপেক্ষে করব, অর্থাৎ একবার চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, আবার সূচকের সাপেক্ষে হবে, অর্থাৎ একবার আমরা যখন ই টু দি পাওয়ার 0.3x কে ডিফারেন্সিয়েট করব তখন একবার বসে যাবে ই টু দি পাওয়ার 0.3x, দেন আমরা এই 0.3x কে আবার ডিফারেন্সিয়েট করব, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার 0.3x ইন্টু ddx অফ 0.3x। ওকে, সো 0.3x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 0.3, কারণ x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, সো আলটিমেটলি আমি পাচ্ছি ই টু দি পাওয়ার 0.3x ইন্টু 0.3 ইকুয়ালস টু dt বাই dx। আমরা এক্ষেত্রে dxটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে বাম পাশে নিয়ে আসছি এবং 0.3কে আমরা পক্ষান্তর করে ডান পাশে dt এর নিচে নিয়ে যাচ্ছি, এটা অঙ্কের সুবিধার জন্য আমরা এইভাবে সাজিয়ে লিখলাম। আসুন এবার আমরা ইন্টিগ্রেশনটা দেখে নিই। এবার আমরা এই ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 0.3x dx। এখন দেখুন ই টু দি পাওয়ার 0.3x dx ইকুয়ালস টু হলো dt বাই 0.3, তাহলে আমরা এটা সহজেই লিখতে পারি 1 বাই 0.3 ইকুয়ালস ইন্টু dt। এখন দেখুন 1 বাই 0.3 এটা কিন্তু কনস্ট্যান্ট ফিগার বাইরে চলে আসলো, আমরা তাহলে এখানে 1 থাকে, 1কে যদি ইন্টিগ্রেট করে আমরা জানি dt এর সাপেক্ষে 1কে ইন্টিগ্রেট করলে t আসে, তো আলটিমেটলি আমি আনসার পাচ্ছি t ডিভাইড বাই 0.3, এবং t এর মান যেহেতু আমরা ই টু দি পাওয়ার 0.3x এর কারণেই ধরেছিলাম তাহলে আমরা রিপ্লেস করে দিলে ই টু দি পাওয়ার 0.3x ডিভাইড বাই 0.3 পেয়ে যাচ্ছে। আশা করি আমরা এই জিনিসটা বুঝেছি। এটা আমরা যদি না বুঝে থাকি তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের লেকচার 4টাকে আরও মনোযোগ সহকারে দেখতে হবে। আসুন আমরা এই মানটুকুকে বসিয়ে দিই, তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 0.3x পাচ্ছি কত, ই টু দি পাওয়ার 0.3x ডিভাইড বাই 0.3 প্লাস 50x প্লাস কে, এটা তো আমরা আগেই বুঝেছিলাম। তাহলে দেখুন 0.3 দিয়ে 3000কে আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা 10,000 পেয়ে যাচ্ছি, 10,000 ইন্টু ই টু দি পাওয়ার 0.3x প্লাস 50x প্লাস কে। ওকে, এখন দেখুন আমাদের বলেছিল ফিক্সড কস্ট ইজ, ইফ ফিক্সড কস্ট ইজ 80,000 দেন দ্য টোটাল কস্ট অফ দ্য ফার্ম ইজ হোয়াট। ওকে, তাহলে আমরা টোটাল কস্ট ফাংশন পেয়ে গেছি। টোটাল কস্ট ফাংশনে আমরা কি করব, এখন আমরা ফিক্সড কস্টটা বসানোর চেষ্টা করব। আচ্ছা আসুন, when x equals to 0 total cost equals 80,000, therefore we have 80,000 equals to এত, যেটা কিনা আমাকে টোটাল কস্টটা বের করতে বলেছে, আমাকে ফিক্সড কস্ট দেওয়া আছে। এখন ফিক্সড কস্টটা কখন টোটাল কস্টের সমান হয়, ফিক্সড কস্টটা তখনই টোটাল কস্টের সমান হয় যখন প্রোডাকশন হয়, আউটপুট হয় 0, একটু আগে আমরা দেখেছি। অর্থাৎ এক্সটা যদি 0 হয়, আমরা যদি কোনো পণ্য উৎপাদন না করি সেই ক্ষেত্রে যে এই কস্টটা বিয়ার হয়েছে সেটাকে আমরা টোটাল কস্টটাকে আমরা ফিক্সড কস্ট হিসেবেই কি করব, ধরে নিব। ওকে, তাহলে যখন আমাদের এক্সের মান 0 হবে তখন আমার টোটাল কস্টটাই হবে আমার ফিক্সড কস্ট। তাহলে এক্সের মান 0 আমি টোটাল কস্টে বসিয়ে নেই, এক্সের মান আমি যখন 0 বসাচ্ছি তখন 10,000 ইন্টু ই টু দি পাওয়ার 0 প্লাস 50 ইন্টু 0 প্লাস কে, তাহলে এখানে আমরা যে মানটা পাচ্ছি 10,000 ইন্টু ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 প্লাস 50 ইন্টু 0 ইকুয়ালস টু 0 প্লাস কে, তাহলে 10,000 পাচ্ছি, আর অপর পাশে আছে 80,000, তাহলে 80,000 ইকুয়ালস টু 10,000 প্লাস কে, পক্ষান্তর করে যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি কে ইকুয়ালস টু 70,000 অ্যাকচুয়ালি। তাহলে আমার কে এর মানটা আমি পেয়ে গেছি কত, আমার কে এর মানটা পেয়েছি আমি 70,000। ওকে, তাহলে আমার আলটিমেটলি টোটাল কস্ট ফাংশনটা কি পাচ্ছি, টোটাল কস্ট ফাংশন ইকুয়ালস টু 10,000 ই টু দি পাওয়ার 0.3x প্লাস 50x, কে এর মানটা পেলাম 70,000, সেটাকে আমি রিপ্লেস করে দিলাম কে ইকুয়ালস টু 70,000। So this is our ultimate answer. Okay, আশা করি আমরা বুঝতে পেরেছি।
আসুন আমরা পরের ম্যাথসটিতে চলে যাই। আমরা এতক্ষণ যে ম্যাথসগুলো করেছিলাম সেখানে আমরা মার্জিনাল কস্ট থেকে টোটাল কস্ট বের করেছি। এখন আমরা আরেকটা উদাহরণ দেখতে যাচ্ছি যেখানে মার্জিনাল রেভিনিউ থেকে আমরা টোটাল রেভিনিউ বের করব। এই ধরনের উদাহরণগুলো জানলে আমরা টোটাল যতগুলো ম্যাথসের মধ্যে আমাকে টোটাল রেভিনিউ বের করতে হবে কিংবা টোটাল কস্ট বের করতে হবে এগুলো সম্পর্কে আমার একটা ধারণা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা নিজেরাই বাকি ম্যাথসগুলো এক্সাম্পলের পাশাপাশি এক্সারসাইজগুলোও সলভ করতে পারবো বলে আমি আশা ব্যক্ত করছি। আসুন, ইফ দি মার্জিনাল রেভিনিউ ফাংশন for output is given by r equals to 6 divided by x plus 2 whole square plus 5, then find the total revenue function by integration. Also deduce the demand function. এখানে আমাকে টোটাল রেভিনিউ ফাংশন বের করতে বলেছে মার্জিনাল রেভিনিউ ফাংশন থেকে, এবং আমাকে ডিমান্ড ফাংশনটাও বের করতে বলেছে। যাই হোক, ডিমান্ড ফাংশন বলতে আমরা আমাদের ইকোনমিক্স সাবজেক্টে যখন পড়েছিলাম তখন খেয়াল করেছি, আমরা দেখেছি যে ডিমান্ড ফাংশন ক্ষেত্রে সেখানে আমরা প্রাইস ফাংশনও হতে পারে, সেটা কোয়ান্টিটি ফাংশনও হতে পারে। তো যাই হোক, আমরা এখন দেখে নেই আমাদের মার্জিনাল রেভিনিউ যদি দেওয়া থাকে আমরা জানি যে মার্জিনাল রেভিনিউকে আমরা যদি ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে আমরা টোটাল রেভিনিউ পাবো, কারণ টোটাল রেভিনিউকে ডেরিভেটিভ করেই কিন্তু আমরা মার্জিনাল রেভিনিউটা বের করে থাকি। আসুন আমরা আপাতত আমাদের মার্জিনাল রেভিনিউকে আর এম দিয়ে আমরা প্রকাশ করছি। ওকে, আসুন দেখে নিই। টোটাল রেভিনিউ ফাংশন ইজ গিভেন বাই আর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ মার্জিনাল রেভিনিউ ডিএক্স। মার্জিনাল রেভিনিউ ডিএক্স, আসুন মার্জিনাল রেভিনিউর মানটা বসিয়ে নেই 6 ডিভাইড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 5 ডিএক্স। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানেও ফাংশন অফ এ ফাংশন দেওয়া আছে, অর্থাৎ এক্স প্লাস 2 হোল স্কোয়ার দেওয়া আছে। এটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেট করব জিনিসটা একটু জটিল, এটাকে আমরা বুঝতে হলে আমাকে সেই আমাদের ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন লেকচারটাকে আমাদের আরও ভালো করে খেয়াল করতে হবে, বুঝে নিয়ে তারপর এই জায়গাটায় আসতে হবে। এরপরও আমি এটাকে সহজ করে দেওয়ার জন্য আপনাদেরকে এখানে সামনে প্রেজেন্ট করেছি, আশা করি আমরা এখান থেকেও বুঝে নিতে পারবো। এরপরও যদি আমাদের বুঝতে কষ্ট হয় আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের লেকচার 4 যেটা ছিল সেটা পুনরায় দেখে নিতে। আসুন, আছে 6 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 5, আমরা আলাদা করে নেই। প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ 6 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার ডিএক্স প্লাস 5 integration of 1 dx. ওকে, 5 integration of 1 dx, অর্থাৎ 5টাকে আমরা বাইরে রাখলাম, 1 রাখলাম, এটা না রাখলেও চলে, আমরা বেশ কয়েকবার এটা নিয়ে আলোচনা করেছি। ওকে, সো আসুন আমরা এই লাইনটুকুকে আমরা আগে বুঝে নিই। আমরা প্রথমে এই অংশটুকুকে ব্যাখ্যা করি। ইন্টিগ্রেশন অফ 6 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার ডিএক্স, আসুন আমরা লিখে নিচ্ছি, আমাদেরকে এটাই বের করবো আমরা, যেই আমরা হলুদ মার্ক করেছি। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ 6 ডিভাইড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার ডিএক্স। এটা আমাকে করতে গেলে প্রথমে আমরা এখানে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের সাহায্য নিব। আসুন, লেট আস পুট এক্স প্লাস 2 ইকুয়ালস টু টি, আমরা এক্স প্লাস 2 সমান টি ধরে নেই, উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা যেটা পাচ্ছি এক্স প্লাস 2কে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি 1 প্লাস 0, আর এখানে পাচ্ছি ডিটি ডিভাইড বাই এক্স, আলটিমেটলি ডিটি সমান সমান ডিএক্স পাচ্ছি। আসুন, ইন্টিগ্রেশন অফ 6 ডিভাইড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার ডিএক্স, তো 6 যেভাবে ছিল বসলো, এক্স প্লাস 2 এর জায়গায় আমরা বসালাম টি, তাহলে 6 ডিভাইড বাই টি স্কোয়ার ডিএক্স এর জায়গায় বসলো আমার ডিটি। তাহলে আমি যেটা পাচ্ছি ইন্টিগ্রেশন অফ 6 বাই টি স্কোয়ার ডিটি ইকুয়ালস টু 6 ইন্টু ইন্টিগ্রেশন অফ টি টু দি পাওয়ার -2। আই রিপিট, 6 বাই টি স্কোয়ারকে আমি যদি ইন্টিগ্রেট করি 6 বাইরে আসছে, টি স্কোয়ারকে আমি যদি ইন্টিগ্রেট করার আগে মানে আমরা সিম্পলিফাই করে রাখলাম টি টু দি পাওয়ার -2, অর্থাৎ সূচকের সূত্র অনুসারে টি স্কোয়ারটা এখানে হরে আছে, যদি এটাকে লবের জায়গায় নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে ইনভার্স, এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার -2 ডিটি। ওকে, এখন আমরা ইন্টিগ্রেশনটা করিনি, ইন্টিগ্রেশনটা করা হলে সিটা আসবে। আসুন, টি টু দি পাওয়ার -2কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, আমরা জানি ইন্টিগ্রেশনের ফর্মুলা x টু দি পাওয়ার n কে যদি আমরা ইন্টিগ্রেট করি ফর্মুলা অনুযায়ী এটা হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখানেও হবে 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 এবং নিচে হবে হরের ক্ষেত্রে -2 প্লাস 1, তাহলে পাচ্ছি টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1। আলটিমেটলি -1 এবং 6 যদি আমি কম্পেয়ার করি বা ক্যালকুলেশন করি তাহলে পাবো -6 ডিভাইডেড বাই টি, যেহেতু টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1 যেই কথা 1 বাই টি একই কথা, তাহলে আমরা এই লাইনটাকে সহজ করে লিখতে পারি -6 ডিভাইড বাই টি প্লাস সি। টি এর জায়গায় আমরা আবার লিখে দিব এক্স প্লাস 2, যেহেতু আমরা এক্স প্লাস 2 এর সমানই টি ধরেছিলাম, আমরা এক্স প্লাস 2 সমান যেহেতু টি ধরেছি তাহলে এখানে টি এর জায়গায় আমরা আবার পুনরায় এক্স প্লাস 2কে রিপ্লেস করে দিব। সো আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ 6 ডিভাইড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু -6 ডিভাইড বাই এক্স প্লাস 2 প্লাস সি। এই আমরা এই মানটাকে আবার এখানে লিখে দিলাম, ইন্টিগ্রেশন অফ 6 ডিভাইড বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু ডিএক্স সমান সমান
6 ডিভাইড বাই এক্স প্লাস 2, আবার 1কে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি এক্স, তাহলে 5 ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স ইকুয়ালস টু 5x। যেহেতু ইন্টিগ্রেশন করে ফেলেছি, আমি এখন আমার যে কনস্ট্যান্টটা সেটা লিখে দিতে পারি। আমাদের ইন্টিগ্রেশনের যে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন যেটা লিখে দিলাম কে। ওকে, তাহলে এই আমরা পেয়ে গেলাম আমাদের টোটাল রেভিনিউ ফাংশন। এখন আমরা প্রয়োজনের জন্য আমরা যেটা করতে পারি, এখন আমরা দেখব এখানের মধ্যে কে এর মানটা আমাকে বের করে নিতে হবে। তো কে এর মানটা যদি বের করতে হয়, তাহলে আমি যেটা করব, আমরা জানি কে এর মানটা বের করতে গেলে আমরা ফিক্সড, আমরা যেটা রেভিনিউর ক্ষেত্রে আমরা যেটা করব, টোটাল রেভিনিউ ইজ 0 অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। টোটাল রেভিনিউ জিনিসটা আসবে কখন? রেভিনিউ জিনিসটা আসবে যখন আমরা কোনো একটা পণ্য তৈরি করার পরে ওটাকে বাজারে বিক্রি করব। যখন বিক্রি করব তখন আমার রেভিনিউটা আমরা পাবো। ওকে, রেভিনিউ থেকে কস্ট বিয়োগ করে আমরা প্রফিট পাবো। সো আলটিমেটলি আমার রেভিনিউটা তখনই আসবে যখন আমি পণ্য উৎপাদন করব এবং বিক্রি করব। সো আমরা এই ক্ষেত্রে আমরা ম্যাথসের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে আমার এক্সের মান 0, তখনই আমার কোনো রেভিনিউ হবে না। যেহেতু কোনো প্রোডাকশন করার মানেই আমরা ধরে নিব যে পণ্য ক্রয় করা বা পণ্য উৎপাদন করা মানেই সেটা আমি বিক্রয় ব্যবস্থা করেছি। যেহেতু এখানে আমার মার্জিনাল রেভিনিউ, আমরা কখন এটাকে জিরো ধরতে পারি? মার্জিনাল রেভিনিউকে আমরা তখনই জিরো ধরবো যখন আমরা আলটিমেটলি অ্যাজিউম করে নিচ্ছি যে আমি কোনো পণ্য উৎপাদন করে নেই। এই জন্যই আমরা লিখছি সিন্স টোটাল রেভিনিউ ইজ 0 অ্যাট এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্সের মান 0 ধরলেই তখন আমরা নির্দ্বিধায় টোটাল রেভিনিউকে 0 ধরতে পারবো, কারণ আমি কোনো পণ্য উৎপাদন এখনও করিনি। যেহেতু কোনো পণ্য উৎপাদন করিনি, তাহলে তো আলটিমেটলি আমার রেভিনিউ আসার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এটা অ্যাসাম্পশনটা ধরছি, টোটাল রেভিনিউ ইজ 0 অ্যাট এক্স ইকুয়ালস টু 0। তাহলে আসুন আমরা এটাকে রিপ্লেস করি। রেভিনিউ ইকুয়ালস টু 0 ওয়েন, যখন এক্সের মান 0। তাহলে এক্সের মান 0 হলে -6 ডিভাইড বাই 0 প্লাস 2, তার মানে 6 ডিভাইড বাই 2 প্লাস 5x, এক্সের মান আমরা হবে 0, তো এক্সের মান 0 হলে আমরা পাচ্ছি 5 × 0 ইকুয়ালস টু 0 প্লাস কে বসে গেল। তাহলে 6 ডিভাইড বাই 2 মানে -3, -3 যখন আমরা পক্ষান্তর করব তখন পাচ্ছি কে ইকুয়ালস টু 3। কিছু লাইন এখানে এসকেপ করেছি আমরা, এগুলো একদম ভেরি বেসিক্স, আমরা আশা করি এগুলো পারবো। কে ইকুয়ালস টু 3। আসুন আমরা এবার কে এর এই মানটা আমাদের টোটাল রেভিনিউ ফাংশনে বসিয়ে দেই। রেভিনিউ ফাংশনের মধ্যে আমার টোটাল রেভিনিউ ফাংশন আমি কে এর মান বসালে আমি পাচ্ছি আর ইকুয়ালস টু কে এর মান 3, তো 3 বসালাম, 3 -6 ডিভাইড বাই এক্স প্লাস 2 5x, বাকিটা যেভাবে ছিল আমি রেভিনিউ ফাংশনটা, আলটিমেট রেভিনিউ ফাংশনটা আমি পেয়ে গেছি। ওকে, আলটিমেটলি আমার টোটাল রেভিনিউ ফাংশনটা আমি পেয়ে গেছি। এখন আমাকে আসতে হবে অঙ্কের পরের অংশটুকুতে, ডিডিউস দি ডিমান্ড ফাংশন, ডিমান্ড ফাংশন বের করো। ওকে, আমরা টোটাল রেভিনিউ ফাংশন পেয়ে গেছি। টোটাল রেভিনিউ ফাংশন পেয়ে গেছি আমি। টোটাল রেভিনিউ ফাংশনটা হচ্ছে আর ইকুয়ালস টু 3 - 6 ডিভাইড বাই এক্স প্লাস 2 প্লাস 5x। এখন আমাকে ডিমান্ড ফাংশন বের করতে হবে। আমি একটু আগে বললাম ডিমান্ড ফাংশন মানে আমি প্রাইস ফাংশন কিংবা ডিমান্ড আমার কোয়ান্টিটি ফাংশন কোনো একটা বের করলে হবে। আসুন, রেভিনিউ জিনিসটা আমরা কোত্থেকে আসে? রেভিনিউ মিন্স প্রাইস ইন্টু কোয়ান্টিটি, অর্থাৎ আমি যে পরিমাণ পণ্য উৎপাদন করেছি সেটাকে আমি যেই প্রাইসে আমি বিক্রি করব সেটা দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ যেটা আমি যে পরিমাণ পণ্য আমি উৎপাদন করেছি এবং বিক্রি করব। ওকে, সেলিং ইউনিট, আমি যে পরিমাণ পণ্য বিক্রি করছি এবং প্রতিটা পণ্যের পিছনে আমি যে প্রাইসটা আমি ধার্য করেছি ওই প্রাইস ইন্টু কোয়ান্টিটিকে যদি আমি মাল্টিপ্লাই করি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি করলেই, প্রাইসকে আমি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলেই, হ্যাঁ, অথবা কোয়ান্টিটিকে অ্যাকচুয়ালি আমরা প্রাইস দিয়ে যখন মাল্টিপ্লাই করি তখন আমি পাচ্ছি আমার রেভিনিউ। সো আর ইকুয়ালস টু পি ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা প্রাইসটাকে কীভাবে বের করতে পারছি? প্রাইস ফাংশন কিংবা কোয়ান্টিটি ফাংশন যে কোনো একটা বের করলেই আমরা কিন্তু ওটাকে ডিমান্ড ফাংশন বলতে পারবো। তো প্রাইস ফাংশনটা কীভাবে বের করবো? টোটাল রেভিনিউ ফাংশনকে আমরা এক্স দিয়ে ডিভাইড করছি, অর্থাৎ টোটাল রেভিনিউ ডিভাইড বাই টোটাল নাম্বার অফ আউটপুট ইকুয়ালস টু প্রাইস। ওকে, যে দামে আমি, এটা কিন্তু সেলিং প্রাইস। ওকে, এটা কিন্তু সেলিং প্রাইস। তো প্রাইস ইকুয়ালস টু রেভিনিউ ডিভাইড বাই total number of output, total number of sales, selling unit. Okay, so r divided by x, r divided by x, r এর মান হলো 3 - 6 divided by x plus 2 plus 5x, 3 - 6 divided by x plus 2 5x divided by x, x দিয়ে আমরা 3 কে ডিভাইড করলে হয়ে যাবে 3 divided by x। ওকে, x 3 কে x দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 3 divided by x, 6 divided by x plus 2 কে আমি x দিয়ে ডিভাইড করলে পাবো 6 divided by x into x plus 2, 5x কে x দিয়ে ডিভাইড করলে আমরা পাবো only 5। সো আলটিমেটলি আমি আমার প্রাইস ফাংশন পাবো 3 ডিভাইড বাই এক্স মাইনাস 6 ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 প্লাস 5। এটাকে যদি আমি এখন ভগ্নাংশের যে যোগ বিয়োগ ওটা করে নেই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো 3x প্লাস 6 মাইনাস 6 ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2। আলটিমেটলি এটা সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি পি। ওকে, পি ইকুয়ালস টু
3 ডিভাইড বাই এক্স প্লাস 2 প্লাস 5। তাহলে আমার টোটাল কস্ট আমার টোটাল রেভিনিউ ফাংশন পাচ্ছি এটা, আমার টোটাল রেভিনিউ ফাংশন পেয়েছি এটা। ওকে, একটা আমাদের প্রথম পার্টের আনসার হলো এটা। আবার আমাদের ডিমান্ড ফাংশনটা হলো পি ইকুয়ালস টু 3 ডিভাইড বাই এক্স প্লাস 2 প্লাস 5। আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশের আনসার হলো এটি। সো আশা করি আমরা এই অঙ্কটুকু বুঝতে পেরেছি। আপাতত আমরা এই 4টি অঙ্ক দেখেই, আমরা এই 4টি অঙ্ক দিয়ে আমরা আশা করছি যে কোনো ধরনের আমরা মার্জিনাল কস্ট এবং টোটাল কস্ট, মার্জিনাল কস্ট থেকে টোটাল কস্ট বের করে নেওয়া, মার্জিনাল রেভিনিউ থেকে টোটাল রেভিনিউ বের করে নেওয়ার অঙ্কগুলো আমরা আশা করি করে নিতে পারবো। সো আমি আশা করছি আপনারা সবাই এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। এরপরও যদি আমাদের কোনো কনফিউশন থাকে আমরা আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে আলোচনা করব, অথবা আমাদের যেই ক্লাসের আমাদের যে গ্রুপটা আছে আমরা আমাদের গ্রুপের মধ্যে এই ডাউটগুলো নিয়ে আলোচনা করে আমরা সমাধানে পৌঁছাবো আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।